অবস্থার মতো আমাদের ইকোনমি স্লো ডাউন হয়ে গেল গত সরকারের আমলের যে অনিয়ম দুর্নীতি ব্যাংকিং খাতে, সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের কিছু পদক্ষেপ সাফল্য পেয়েছে নিঃসন্দেহে বলতে হবে। কিন্তু এই নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নানা রকম অভিযোগ আছে। আপনার ব্যাংকে যারা গ্রাহক আছেন তাদের কি অবস্থা, এটা দিয়ে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চ্যানেল আইয়ের আমার সহ আলোচক, উপস্থাপক এবং সামনে যারা টেলিভিশনের সামনে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। বর্তমান প্রেক্ষাপটে এটা বাস্তবতা যে আমাদের ব্যাংকিং ব্যবসার মধ্যে কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে এবং এই ক্ষতর জন্য জাতীয়ভাবে কিছু সমস্যার উদ্ভব হয়েছে। ব্যবসায়িক যারা এন্টারপ্রেনার আছেন তাদের মধ্যেও কিছু সমস্যার উদ্ভব হয়েছে। এখন এই বিষয়টার বিভিন্ন বহুমাত্রিক দিক আছে এবং এখান থেকে বের হয়ে আসার একটা পরিকল্পনা, সেটার জন্য রেগুলেটর এবং সরকার, বর্তমান সরকার কাজ করছেন। তার একটা অংশ হচ্ছে নীতি সহায়তা। জি, এখন এই নীতি সহায়তা আমি একটু যদি এলাবোরেটলি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে দেখেন, একটা দেশের একটা এন্টারপ্রেনার কিন্তু খুবই জরুরি একটা জিনিস। এন্টারপ্রেনার কখনো ক্ষতিগ্রস্ত হোক জাতি হিসেবে আমরা চাই না, কেননা একজন এন্টারপ্রেনার অনেক জব সৃষ্টি করেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে গতি সঞ্চার করেন। তাদেরকে আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে, একটা ব্যবস্থাপত্র দিতে হবে এবং সেই ব্যবস্থাপত্রর একটা অংশের ভিতরে জড়িত আছেন বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসাবে। অন্যান্য অনেকগুলো অংশের মধ্যে সরকারের বিষয়গুলো রয়েছে। সামগ্রিক বিষয়টার উপরে নির্ভর করবে যে যেগুলা প্রাথমিক পর্যায়ে যেগুলা ঘটতেছে রেগুলেটরের তরফ থেকে, সেগুলা আমার মনে হয় ঠিক দিকেই ঘটতেছে। আমরা বিতর্ক করতে পারি যে গতির দিক থেকে একটু স্লো বা গতিসম্পন্ন, সেটা ব্যাপার বিতর্ক থাকতে পারে, তবে দিক নির্দেশনার দিক থেকে ঠিক আছে। কেন ঠিক আছে? আপনি দেখেন, একটা ব্যাংকিং ব্যবসা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কেমন? ব্যাংকিং ব্যবসাটা চলে কোনো একজন লোকের আমানত ব্যাংক নেয় এবং সেই আমানত সে কিছু পয়সা লাভ করে এবং ব্যবসায়ীকে কাছে দেয়। জি, এই ঘটনাটা ঘটে যার বেসিক মূল অংশটা সেটা হচ্ছে আস্থা। এই আস্থার উপরেই মনে করেন যে আপনার ব্যবসাটা চলে। একজন পয়সা দেয় এবং তাহলে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হলো কোথায়? নষ্ট হলো যখন যার কাছে পয়সাটা ব্যাংক ইনভেস্ট করেছে সেখান থেকে ইরোশন হয়ে গেল। ইরোশন যখন হলো, তবে ইরোশন নর্মাল প্রসেসে ইরোশন থাকে। একটা ব্যবসা 100 টাকার যদি ব্যবসা করেন আপনি, তাহলে একটা ঝুঁকি ব্যবস্থাপনা হিসাব টিসাব করেই করা হয়। সেখানে তার জন্য কিন্তু বিভিন্ন টুলস আছে। কিন্তু যখন মাত্রাটা গ্রহণযোগ্য মাত্রার উপরে টায়ারে চলে যায় তখন এইসব ব্যবস্থাপত্রগুলো লাগে। কিন্তু মাত্রাটা যদি এরাম জায়গায় চলে যায় যেটার গভীরতা, সেটার জন্য ধরেন বিভিন্ন টুলস দিয়ে বাংলাদেশ ব্যাংক এগুলা পরিমাপ করেছেন। পরিমাপ করে দেখেছেন যে এইসব ব্যাংকগুলার গভীরতা এমন একটা পর্যায়ে গেছে যেটাকে আর কাম ব্যাক করা সম্ভব না। কিছু কিছু ব্যাংকের গভীরতা সহনশীল মাত্রার মধ্যে আছে, সেগুলাকে বিভিন্ন প্রস্তাবতা দেওয়া হচ্ছে। এটা ব্যাংকের দিক গেল। আরেকটা দিক আছে, গ্রাহকদের কথা বলছি আপনারা, হ্যাঁ, আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখানে কিন্তু সবাই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। জি, বৈষয়িক দেশে সব ব্যবস্থাপত্রের মধ্যে অর্থনীতি কিন্তু জড়িত। জি, এটা গেল ব্যাংকের বিষয়ে। এখন গ্রাহক পর্যায়ে যখন একটা গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়, গ্রাহকের বের করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু দেশের এবং রেগুলেটরের সেখানে বের করে আসার দায়িত্ব আছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো আলাদা বিষয়, জি, হয়ে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে সেখানে কি বিষয় আছে? গ্রাহকের সেখানে অনুধাবন করার বিষয় আছে যে বিভিন্ন কারণে হতে পারে, বৈশ্বিক কারণে হতে পারে, জাতীয় কারণে হতে পারে, ঘটনা ঘটেছে। তার বের করে নিয়ে আসার কি উপায় আছে? তাকে একটা সুযোগ দেওয়া যে তার ক্ষতিগ্রস্তর কারণ অ্যানালাইসিস করে তার
বিভিন্ন অংশ থাকে এর ধরেন প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট থাকে, তার সুদের লাভের বিষয় থাকে, এগুলাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা স্বীকৃত আন্তর্জাতিকভাবে, সেই পরিকল্পনার আওতায় রেগুলেটর এই নীতি সহায়তাগুলো দিচ্ছে। জি। এবং আমি আপনার ব্যাংকের যারা গ্রাহক আছে সেই বিষয়টা একটু ফোকাস করতে চাইছি। আমি তার আগে এখানে এরকম ক্ষতিগ্রস্ত তিনজনই আমি জানি, তাদের পার্সোনাল আমার কথাবার্তা হয়। আমি শেষ করতে হবে, আমাদের সময়ের সীমাবদ্ধতা। আমি ব্যাংকের চেয়ারম্যান আছে, আপনি যদি একটু সবার অভিযোগের জবাবটা দিয়ে দেন। ধন্যবাদ। আমি খুব গভীর মনোযোগ সহকারে শুনতেছিলাম যে ওনাদের কথাগুলা। এখানে দেখেন, যারা নীতি সহায়তা কমিটিতে কাজ করেছেন তারা সবাই খুবই অভিজ্ঞ ব্যক্তি এবং তারা পুরো বিষয়টা মূল্যায়ন করেছেন। ইটস ওকে, আমাদের কাছেও কেসগুলো আসতেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা প্রত্যেক ব্যাংকই, যতটুকু আমি জানি, নীতি সহায়তাকে যে অস্বীকার করেছে এরম আমার জানা নাই, আমরাও স্বীকার করছি। সেখানে আমাদের শুধু দু একটা জায়গায় হয়তো আমরা বলছি যে এখানে কখনো কখনো বলতেছেন তারা যে আপনি একে 10 বছর দেন, 2 বছর গ্রেস পিরিয়ড দেন, বা 15 বছর দেন, 3 বছর গ্রেস পিরিয়ড দেন, এবং এই সময় এতগুলা পয়সা, এত কোটি টাকা আপনি ব্লক করে ফেলেন, ইন্টারেস্ট অ্যাপ্লাই করেন না। এরকম বিভিন্ন প্রপোজাল আসতেছে। দ্যাট ইজ খুবই সুন্দর প্রপোজাল আসতেছে। এখানে ব্যাংকের তরফ থেকে যে সমস্যাটা হচ্ছে, আমরা ডিসএগ্রি খুব একটা করি নাই নীতি সহায়তার ক্ষেত্রে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক ব্যাংকেরও কিন্তু এর সক্ষমতার জায়গা আছে। একটা ব্যাংক, মনে করেন কিভাবে, আমি আগে বলেছি ব্যাংকটা কিভাবে ব্যবসা করে, একজনের পয়সা নেয় এবং পয়সাটা দেয়, এবং যখন নেয় তখন শর্ট টার্ম নেয়, এবং যখন দেয় তখন লং টার্ম দেয়, এবং ব্যাংকে সকল সময় একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করতে হয় যেন ব্যাংকের উপরে আস্থার জায়গা থেকে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আস্থার জায়গা ঠিক রাখার জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটলে পরে রিস্ক অ্যানালাইসিসে তার জন্য প্রভিশন করার ব্যবস্থা আছে। কিন্তু নীতি সহায়তা কিন্তু বলা হয়েছে যে কেউ কেউ যদি উইলফুল ডিফল্টার হয় তাদেরকে কিন্তু তারা এন্টারটেন করে নাই, সেখানে যারা উইলফুল তারা চলে গেছে। আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে আপনার ওই ঘটনার জন্য আমাদেরকে কিছু প্রভিশন রাখতে হয়। এটা একটা ইকুইলিব্রিয়ামে যদি কোথাও মিসম্যাচ হয়, 19 আর 20 নীতি সহায়তায় কোনো আমাদের ব্যাংক খুব একটা ডিসএগ্রি সেন্ট্রাল থেকে যা এসছে তার বাইরে যায় নাই।